হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের অন্তরালে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ধুরন্ধর দ্য রিভেঞ্জ অর্থাৎ ধুরন্ধর পার্ট 2। এই গল্পটি শোনার আগে আমি আপনাদের বোঝার জন্য পার্ট 1 এর গল্প সংক্ষেপে বলছি। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। মুভিটি 1999 সালের কান্ধার বিমান হাইজ্যাক এবং 2001 সালের ভারতীয় সংসদ হামলার সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এই হামলার জবাবে ভারত মিশন ধুরন্ধর শুরু করে যাতে পাকিস্তানকে ভেতর থেকে দুর্বল করা যায়। আর মাধবন এখানে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অজয় সানিয়ালের চরিত্রে এবং রণবীর সিং একজন ভারতীয় এজেন্ট হামজা আলী হিসেবে ধুরন্ধর চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন বেলুচ বিদ্রোহী সেজে করাচিতে প্রবেশ করেন। হামজা করাচির লিয়ারি টাউনকে তার ঘাঁটি বানায়। মুভি অনুযায়ী যে লিয়ারির উপর রাজত্ব করে তার পুরো করাচি ও পাকিস্তানের উপর প্রভাব থাকে। এখানেই তার পরিচয় হয় স্থানীয় ডন রহমান ডাকাতের সাথে। হামজা একটি পরিকল্পিত হামলায় রহমান ডাকাতের ছোট ছেলের প্রাণ বাঁচিয়ে তার বিশ্বাস অর্জন করে এবং তার গ্যাংয়ে যোগ দেয়। ধীরে ধীরে সে রহমানের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে। হামজার উস্কানিতে রহমান ডাকাত তার শত্রু বাবু ডাকাতকে মেরে ফেলে এবং লিয়ারির সবচেয়ে বড় ডন হয়ে ওঠে। এরই মধ্যে রাজনীতিবিদ জামিল জামালি নিজের ক্ষমতা বাঁচাতে রহমানকে শেষ করার ষড়যন্ত্র করে। এদিকে আইএসআই এর মেজর ইকবাল রহমান ডাকাতের মাধ্যমে রাশিয়া ও আমেরিকার তৈরি অস্ত্র আনিয়ে নেয়। হামজা জানতে পারে যে এই অস্ত্রগুলো ভারতে 26/11 মতো বড় হামলা করতে ব্যবহৃত হবে। সঞ্জয় দত্ত এসপি চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে রহমান ডাকাতে এনকাউন্টার করার জন্য নিয়োগ করা হয়। হামজা নিজের বুদ্ধিমত্তায় রহমানকে এনকাউন্টার থেকে বাঁচিয়ে নেয় যাতে তার মিশন সফল হয়। ভারতকে আগাম তথ্য দেওয়া সত্ত্বেও যখন 26/11 হামলা আটকানো যায় না, তখন হামজা ভেঙে পড়ে। সে প্রতিশোধ নিতে এবং পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায় যাতে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া যায়। মিশন সফল করতে হামজা রাজনীতিবিদ জামিল জামালির মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে তার জামাই হয়ে যায়। সে ক্ষমতা নিজের হাতে নেওয়ার এবং গাদ্দারদের শেষ করার চূড়ান্ত পরিকল্পনা করে। হামজা একদিকে রহমান ডাকাতের খুব বিশ্বস্ত থাকে, আবার অন্যদিকে এসপি চৌধুরী এবং জামিল জামালির সাথে হাত মেলায় রহমানকে শেষ করার জন্য। আসলে হামজার আসল লক্ষ্য ছিল এইসব অপরাধী এবং দেশদ্রোহীদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে সবাইকে একসাথে খতম করা। একদিন হামজা একটি বড় ফাঁদ পাতে। 9 আগস্ট সে রহমান ডাকাতের ডান হাত উজায়েরকে পাঠিয়ে দেয় মেজর ইকবালের জন্য অস্ত্রের ডেলিভারি নিতে। আর অন্যদিকে রহমান ডাকাতকে একটা অনুষ্ঠান থেকে ফেরত আনার সময় গাড়ি ঘুরিয়ে এক জঙ্গলের রাস্তায় নিয়ে যায়, যেখানে অপেক্ষা করছিল এসপি চৌধুরীর পুলিশ বাহিনী। তখনই শুরু হয় এক বিধ্বংসী লড়াইয়ের এক পর্যায়ে হামজা রহমান ডাকাতকে শেষ করে দেয় এবং রহমানের ডান হাত উজায়েরকে জানায় যে সে শত চেষ্টা করেও রহমানকে বাঁচাতে পারেনি। এইভাবে সে করাচির ডন রহমান ডাকাতকে শেষ করে। আর এখানেই পার্ট 1 শেষ হয়। এবার আমরা যাব পার্ট 2-তে। গল্পের শুরুতে আমরা দেখি জাসকিরাত সিং রাঙ্কিকে, যে আর্মি ক্যাম্পে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে তার পরিবারের কথাও জানানো হয়। তার বাবা আর্মিতে আছেন এবং তার দাদাও আর্মিতেই ছিলেন। তাই ছোটবেলা থেকেই জাসকিরাতের ইচ্ছা ছিল আর্মিতে যাওয়ার। তার 2 বোন আছে, তারা দুজনেই পড়াশোনা করছে এবং তাদের পরিবারটা খুবই সুখী ছিল। এরপর দৃশ্য পাল্টায় আর আমরা দেখি জাসকিরাত তার বন্ধু পিন্ডার সাথে আছে। পিন্ডা তাকে নিয়ে যায় উত্তরপ্রদেশে লতিফ আহমেদের কাছে। সেখানে গিয়ে জানা যায় পিন্ডা আসলে অনেক নেশা জাতীয় জিনিস নিতে এসেছে। শুধু তাই নয়, সে একটি AK-47ও চায়, কারণ তার মতে বিপদ অনেক বেড়ে গেছে। শেষ পর্যন্ত তারা সেই অস্ত্র পেয়ে যায়। এরপর তারা বাড়ি ফিরে আসে এবং একজন বিধায়কের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। পিন্ডা জাসকিরাতকে জিজ্ঞাসা করে, তুই কি ঠিক করে ফেলেছিস? সত্যি এটা করতে চাস? জাসকিরাত হ্যাঁ বলে এবং সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেই বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল, কিন্তু জাসকিরাত ঢুকেই নির্মমভাবে সবাইকে মারতে শুরু করে এবং তার বোনের খোঁজ করতে থাকে। তখন বোঝা যায় বিধায়কের লোকজন তার বোনকে ধরে রেখেছে। বাড়িতে অনেক লোক ছিল এবং সবার কাছেই অস্ত্র ছিল, কিন্তু জাসকিরাত একাই সবাইকে মেরে ফেলে। শেষে সে তার বোন হার্লিনের খোঁজ পায়। বোনকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। আসলে ঘটনা ছিল খুব ভয়ঙ্কর। জাসকিরাতের বাবা এবং তার বড় বোনকে মেরে ফেলা হয়েছে। দৃশ্য শিফট হয় আদালতে। জাসকিরাতকে আদালতে তোলা হয় আর সেখানেই পুরো ঘটনা জানা যায়। সবকিছু শুরু ছিল জমি নিয়ে বিরোধ থেকে। জাসকিরাতের বাবা আর ওই বিধায়কের মধ্যে জমি নিয়ে ঝামেলা হয়।
এরপর বিধায়কের লোকজন তার বাবাকে নির্মমভাবে হত্যা করে এবং তাদেরকে নিজেরই জমির গাছের সাথে ঝুলিয়ে রাখে। তার 2 বোনের উপর অত্যাচার করা হয়, তাদের মধ্যে একজনকে মেরে ফেলা হয়। এই খবর জানার পর জাসকিরাত আর্মি ক্যাম্প থেকে ফিরে আসে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার আরেক বোন তখনও তাদের কবজায় ছিল। এই কারণেই জাসকিরাত ওই বিধায়কের 12 জন লোককে মেরে ফেলে, কিন্তু আইনের চোখে এটা গুরুতর অপরাধ, তাই তার ফাঁসির শাস্তিও হতে পারে। এরপর জাসকিরাত তার পরিবারের সাথে শেষবারের মতো দেখা করে। সে তার বন্ধু পিন্ডার সাথেও দেখা করে। পিন্ডা আর হার্লিন একে অপরকে ভালোবাসে, তাই জাসকিরাত চায় তারা যেন বিয়ে করে। এরপর যখন তাকে এক জেল থেকে অন্য জেলে নেওয়া হচ্ছিল, তখন হঠাৎ করে আক্রমণ হয়। কিছু লোক তাকে নিয়ে চলে যায়। প্রথমে মনে হয় তারা হয়তো বিধায়কের লোক, কিন্তু পরে জানা যায় এই আক্রমণ করিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজয় সানিয়াল। সেখানেই আমরা সুশান্ত বানসালকেও দেখি। তারা দুজন মিলে জাসকিরাতকে সেখানে নিয়ে এসেছে। অজয় সানিয়ালকে দেখে জাসকিরাত অবাক হয়ে যায়, কারণ সে তাকে ভালো করেই চেনে। অজয় সানিয়ালও জাসকিরাতের সম্পর্কে সব জানেন, বিশেষ করে তার আর্মিতে যাওয়ার স্বপ্ন। অজয় সানিয়াল বলেন, আমি জানি তোমার ফাঁসির শাস্তি হয়েছে, কিন্তু আমি চাইলে সেটা থামাতে পারি। তবে এর বদলে আমি তোমাকে যে জীবন দেব সেটা ফাঁসির থেকেও কম কষ্টের হবে না, কিন্তু তুমি একজন দেশপ্রেমিক হিসেবেই পরিচিত হবে। জাসকিরাত বলে, আমি এটা কেন করব? আমার জীবন তো পুরোপুরি শেষ হয়ে গেছে, আমার পরিবারের জীবনও নষ্ট হয়ে গেছে। যে দেশ আমাকে এইভাবে ধ্বংস করেছে তার জন্য আমি কিছু করব কেন? তখন অজয় বলেন, তোমার সাথে যা হয়েছে সেটা খুবই খারাপ ছিল, কিন্তু কিছু মানুষের জন্য পুরো দেশকে দোষ দেওয়া যায় না, আর তুমি এখনো দেশের কাজেই লাগতে পারো। তিনি আরো বলেন, তোমার পরিবারের দায়িত্ব আমরা নেব। 36 বছর পর্যন্ত প্রতি মাসে তাদের জন্য 30,000 টাকা করে দেয়া হবে। অজয় স্যার তাকে বলেন, আমি এখনো তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে যে জীবন দিতে যাচ্ছি সেটা ফাঁসির চেয়েও কম কষ্টের হবে না, তাই ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও। কিন্তু এখানে জাসকিরাত তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে অজয় স্যারের সঙ্গে কাজ করতে রাজি হয়। এরপর জাসকিরাত একটি নতুন পরিচয় পায় এবং তাকে আফগানিস্তান থেকে পাকিস্তানে পাঠানো হয়। এখান থেকেই গল্পটা বর্তমান সময়ে চলে আসে, যেখানে দেখা যায় রহমান ডাকাতের মৃত্যুর পর এখন লিয়ারির ওপর শাসন করতে সবাই মরিয়া। সবার আগে নাম আসে আরশাদ পাপ্পুর, কারণ সে শুধু রহমান ডাকাতকেই ভয় পেত। কিন্তু রহমান মারা যাওয়ার পর সে নিজেকে লিয়ারির পরবর্তী বাদশাহ ঘোষণা করে। অন্যদিকে আমরা দেখি উজায়েরকে, যে খুবই রাগান্বিত। রহমান ডাকাতের মৃত্যুর পর সে পুরোপুরি ক্ষিপ্ত হয়ে গেছে। তার ধারণা এই সব কিছুর পেছনে এসপি আসলামের হাত আছে, আর সে যে কোনোভাবে তাকে মারতে চায়। কিন্তু হামজা তাকে বোঝায় যে এটা সরাসরি এসপি আসলামের কাজ নয়, এর পেছনে আসল খেলোয়াড় আরশাদ পাপ্পু। তাই যদি প্রতিশোধ নিতে হয় তাহলে পাপ্পুর উপরই নেওয়া উচিত, কারণ লিয়ারির পরবর্তী বাদশা সেই হতে যাচ্ছে। এরপর আমরা দেখি হামজা আর উজায়েরের পুরো গ্যাং মিলে আরশাদ পাপ্পুর উপর হামলা চালায়, তার সব আস্তানা ধ্বংস করে দেয়, দোকানপাট জ্বালিয়ে দেয় এবং তার সব লোকজনকে মেরে ফেলে। শেষ পর্যন্ত উজায়ের সবার সামনে আরশাদ পাপ্পুকে খুব নির্মমভাবে হত্যা করে এবং ঘোষণা দেয় যে লিয়ারির নতুন বাদশা সে নিজেই। কিন্তু উজায়ের যখন আরশাদ পাপ্পুর মাথা নিয়ে ফুটবল খেলছিল, তখন হামজা সেই দৃশ্যের ভিডিও করে ফেলে এবং সেটা মন্ত্রীদের কাছে পাঠিয়ে দেয়। ফলে তাদের উপর চাপ তৈরি হয়, উজায়েরকে গ্রেফতার করতে হবে অথবা তাকে মেরে ফেলতে হবে, না হলে তাদের সরকারি ক্ষমতা হাতছাড়া হয়ে যেতে পারে। এই সময় আমরা এসপি আসলামকে দেখি, যে বলে মিডিয়ার পুরো ফোকাস এখন এই ঘটনার উপর, তাই তাদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে হবে। সে পরিকল্পনা করে কয়েকজন বেলোচ কলেজ ছাত্রকে ধরে নির্মমভাবে হত্যা করবে, যাতে মিডিয়ার দৃষ্টি সেদিকে যায়। তারপর তারা উজায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার নামে ওয়ারেন্ট বের করে তাকে জেলে পাঠাবে এবং জেলের ভেতরেই তাকে মেরে ফেলবে। তবে আরশাদ পাপ্পুকে মারার পরও উজায়ের শান্ত হয় না, সে এখনো এসপি আসলামের মাথা চায় এবং যে কোনোভাবে তাকে মারতে চায়। কিন্তু হামজা তাকে বোঝায় যে তোর বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছে, আর তোকে ধরতে সাধারণ পুলিশ নয় বরং স্পেশাল ফোর্স আসবে, তোকে টেনে নিয়ে যাবে বা সেখানেই মেরে ফেলবে। তাই এখন বাঁচতে হলে তোকে পালাতে হবে, বেঁচে থাকলে আমরা প্রতিশোধ পরেও নিতে পারবো। কিন্তু এখানে জানা যায় হামজা আর জামিল গোপনে একসাথে কাজ করছে এবং তারা চায় উজায়েরকে গ্রেফতার করাতে। শেষ পর্যন্ত উজায়ের দুবাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি এসপি আসলাম কয়েকজন বেলোচ ছাত্রকে ধরে নির্মমভাবে হত্যা করে। এরপর দেখা যায় উজায়ের নিরাপদে করাচি থেকে দুবাই পৌঁছালেও সেখানেই দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। উজায়ের গ্রেফতার হওয়ার পর লিয়ারিতে এমন কেউ আর থাকে না যে শাসন করতে পারে, কিন্তু তখনই সামনে আসে হামজা।
সে জামিলকে বলে, আপনার পিএপি পার্টি এখন ডুবে যেতে চলেছে, এখন আমাদের এমএমপি মুসলিম মুভমেন্ট পার্টিকে সমর্থন করতে হবে, শুধু আমি না, আপনাকেও করতে হবে, কারণ ক্ষমতায় থাকতে হলে এমএমপিকে সাপোর্ট করতেই হবে। জামিল তার কথা মেনে নেয়, কারণ পাকিস্তানে সেই শাসন করতে পারে যার করাচির উপর নিয়ন্ত্রণ থাকে, আর পুরো করাচি নিয়ন্ত্রণ করে লিয়ারি। নির্বাচন সামনে আসতেই এমএমপি খুব শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তারাই জিতে যায়। এই জয়ের কৃতিত্ব যায় হামজা আর জামিলের কাছে, ফলে তারা আরও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। বাদশাহ হওয়ার পর হামজা শ্রীনি বেলোচের কাছে যায়, আর সেখানে শ্রীনি হামজাকে শের বেলোচ উপাধি দেয়, যে উপাধি আগে রহমান ডাকাত পেয়েছিল। এরপর গল্প দ্রুত এগোতে থাকে। এখন হামজা পুরো লিয়ারির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। ইয়েলিনা খুব খুশি, তাদের একটি ছেলে হয়েছে এবং তারা একটি নতুন বড় বাড়িতেও উঠে গেছে। এরপর আমরা দেখি মেজর ইকবালকে। সে বাড়ি ফেরার পর তার বাবা ব্রিগেডিয়ার তাকে খুব বকাঝকা করেন এবং গালাগালি দেন, কারণ তার মতে মেজর ইকবাল কোনো কাজেরই না। আসল ব্যাপার হলো 2014 সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। এই কারণেই মেজর ইকবালের বাবা তাকে খুব বকাঝকা করেন এবং বলেন, তুই তো বলেছিলি যে ভারতের সবকিছু আইএসআই নিয়ন্ত্রণ করে, কে প্রধানমন্ত্রী হবে, কে মন্ত্রী হবে, সব আইএসআই ঠিক করে, কিন্তু তোর অযোগ্যতার জন্য এখন সেখানে সবকিছু বদলে যাচ্ছে আর তুই কিছুই করতে পারছিস না। এরপর আমরা দেখি মেজর ইকবাল হামজাকে নিজের কাছে ডাকে। সে হামজাকে বলে, তুই যেভাবে কাজ করেছিস আর পুরো লিয়ারির উপর যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছিস, তাতে বড় সাহেবের নজর এখন তোর উপর পড়েছে, উনি তোর সাথে দেখা করতে চান। এরপর হামজা, ইকবাল আর জামিল মিলে বড় সাহেবের সাথে দেখা করতে যায়। এই বড় সাহেব আর কেউ নয়, দাউদ ইব্রাহিম, যে এখন বয়স্ক এবং খুব অসুস্থ। তবুও বিছানায় শুয়েই সে পাকিস্তানের অনেক বড় বড় সিদ্ধান্ত নেয়, এমনকি ভারতে কখন কি ঘটবে তাও সে ঠিক করে। সম্প্রতি সে একটা পরিকল্পনা করেছে, ভারত থেকে কিছু লোক পাকিস্তানে আসবে এবং তারা প্রচুর ড্রাগস নিয়ে যাবে, কারণ করাচিতে এই ড্রাগসের দাম অনেক কম, কিন্তু সেই একই ড্রাগস ভারতে পৌঁছালে তা অনেক বেশি দামে বিক্রি হয়। এই টাকা দিয়ে তারা অস্ত্র কেনে, তাই ড্রাগসগুলোকে বর্ডার পার করানোর দায়িত্ব দেওয়া হয় হামজাকে, আর তার সাথে এসপি আসলামকেও রাখা হয় যাতে কোনো সমস্যা না হয়। যদিও হামজা ড্রাগসের ব্যবসা করে না, তবুও বড় সাহেবের আদেশ বলে তাকে সেটা মানতে হয়। এরপর আমরা দেখি ভারত থেকে যারা আসবে তাদের রিসিভ করতে হামজাকে এয়ারপোর্টে যেতে হয়েছে। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সে লোকদের মধ্যে ছিল একজন তার শৈশবের বন্ধু পিন্ডা। পিন্ডাকে দেখে হামজা ভয় পেয়ে যায়, কারণ যদি পিন্ডা তাকে চিনে ফেলে তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তবে সে সাহস করে তার সাথে কথা বলে, কিন্তু পিন্ডা তাকে চিনতে পারে না। এতে হামজার মাথায় অনেক প্রশ্ন ঘুরতে থাকে। সে পিন্ডাকে চিনেছে, কিন্তু পিন্ডা কেন তাকে চিনতে পারল না। এরপর তারা ড্রাগসের ডিল করতে যায়। মেজর ইকবাল তাদের নিয়ে যায় জহুর মিস্ত্রির কাছে। এটা সেই লোক যে আগেও কান্ধার প্লেন হাইজ্যাকের সাথে জড়িত ছিল এবং ভারতকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছিল যে হিন্দুরা খুবই ভীতু টাইপের হয়, এবং সে হুমকি দিয়েছিল, আমাদের যদি কিছু করতে পারো করো, আমরা তোমাদের পাশেই থাকি, চলে এসো আর যা পারো করো। আর এখানেই জানা যায় জহুর মিস্ত্রি পুরো ড্রাগস ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং বিপুল পরিমাণ ড্রাগস ভারতে পাঠায়। হামজা তাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। ডিল ফাইনাল হওয়ার পর হামজা পিন্ডা আর তার দুই সঙ্গীকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে একটি ছোট পার্টি চলছিল। সেখানে এসপি আসলামও ছিল, আর সবাই মিলে ড্রাগস কিভাবে সীমান্ত পার করা হবে তা নিয়ে আলোচনা করছিল। এই সময় পিন্ডা খুব বেশি নেশায় ছিল, তাই হামজা তাকে বাথরুমে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে পিন্ডা হঠাৎ হামজাকে চিনে ফেলে এবং বলে, কত বছর ধরে এখানে আছিস, বাড়ির কথা মনে পড়ে না যাচ্ছি? এটা শুনে হামজা অবাক হয়ে যায় এবং নিজের মা আর পরিবারের খোঁজ জানতে চায়। পিন্ডা বলে যে তার মা ভালো আছে, সে হামজার বোনকে বিয়ে করেছে এবং তাদের দুটা সন্তানও আছে। হামজা তখন পিন্ডাকে বলে, তুই তো এখন সন্ত্রাসী হয়ে গেছিস, আগে তো এমন ছিলি না। পিন্ডা পাল্টা বলে, তুই নিজেই পাকিস্তানে থাকছিস আর আমাকে সন্ত্রাসী বলছিস। এরপর হামজা তাকে বলে এই ড্রাগসের ডিল বাতিল করতে, কারণ এই ডিল হলে ভারতে বড় ক্ষতি হবে। কিন্তু পিন্ডা তার কোনো কথা শুনে না। তাদের মধ্যে তর্ক শুরু হয়, আর পিন্ডা একটু বেশি নেশাগ্রস্ত থাকার কারণে হামজার উপর আক্রমণ করে। সেই ধস্তাধস্তির মধ্যেই পিন্ডা মারা যায়।
যদিও হামজা ইচ্ছে করে তাকে মারেনি, এটা এক প্রকার দুর্ঘটনাই ছিল। পিন্ডা মারা যাওয়ার পর হামজা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন কি করবে। ঠিক তখনই সেখানে আসে উমার, যে আসলে ভারতের একজন এজেন্ট। উমার তাকে বলে, তোর বেঁচে থাকা খুব জরুরি। আমি আমার কাজ শেষ করেছি, কিন্তু তুই যদি মারা যাস তাহলে এই মিশন এখানেই শেষ হয়ে যাবে। সে আরো বলে, আমাকে ভুলিস না, বেরুলির এক ছোট পকেট মার আজ দেশের কাজে লাগছে। এরপর হামজা বাইরে চলে আসে আর উমার পিন্ডার লাশে 2টা গুলি করে, যাতে সবাই ভাবে পিন্ডাকে উমারই মেরেছে। এতে সবাই বুঝে যায় যে উমার একজন ভারতীয় এজেন্ট। তখন আলম উমারকে জিজ্ঞাসাবাদ করছিল, আর সেই সময় হামজা এসে উমারকে গুলি করে মেরে ফেলে। তখন আলম বলে, তোমার এটা করা উচিত হয়নি, তুমি এটা কেন করলে? তখন হামজা চিৎকার করে বলে, আমার বাড়িতে আমার নিজের অতিথিকে মারার একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু হামজার সাম্প্রতিক কাজগুলো দেখে আলমের সন্দেহ বেড়ে যায়। সে এইসব কথা এসপির কাছে গিয়ে বলে এবং জানায় যে শুরু থেকেই তার হামজার উপর সন্দেহ ছিল, আর এখন সেই সন্দেহ আরও বাড়ছে। তার মনে হচ্ছে হামজা আসলে একজন ভারতীয় এজেন্ট। তখন এসপি বলে, যদি সন্দেহ হয় তাহলে সেটা পরিষ্কার করে নাও। সন্দেহ পরিষ্কার হলে রাতে ভালো ঘুম হয় আর মনও শান্ত থাকে। এসপি আর আলম যখন এসব কথা বলছিল তখন ইয়েলিনা লুকিয়ে সব শুনে ফেলে। এরপর তার মনেও সন্দেহ জাগে যে হামজা হয়তো সত্যি একজন ভারতীয় এজেন্ট। তাই সে বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে এবং একসময় একটি ডায়েরি পায়, যেখানে হামজা অনেক লোকের নাম লিখে রেখেছে আর যাদের মেরেছে তাদের নাম কেটে দিয়েছে। এতে ইয়েলিনা নিশ্চিত হয়ে যায় যে হামজা আসলেই একজন ভারতীয় এজেন্ট। এরপর যখন হামজা সামনে আসে, ইয়েলিনা তার দিকে বন্দুক তাক করে বলে, যতক্ষণ বিষয়টা ব্যবসা আর রাজনীতি ছিল ততক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু এখন এটা আমার দেশের ব্যাপার, তাই আমি আর চুপ থাকবো না। হামজা তখন বলে, তুমি যদি আমাকে মারতে চাও মারতে পারো, কিন্তু তার আগে আমার একটা কথা শোনো। সে ডায়েরিটা দেখিয়ে বলে, এখানে যাদের নাম আছে তারা সবাই সন্ত্রাসী। এরা ভারতে ধ্বংস চালিয়েছে, একজনও নির্দোষ নয়। আমাদের লড়াই পাকিস্তানের সাথে নয়, বরং তাদের সাথে যারা সন্ত্রাস ছড়ায়। তারা আমাদের দেশের জন্য যতটুকু ক্ষতিকর তার থেকে অনেক বেশি তোমাদের দেশের জন্য ক্ষতিকর। এই কথা শুনে ইয়েলিনা কিছুটা শান্ত হয় এবং বলে, এইসব কিছুর মধ্যে আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। পাশাপাশি সে হামজাকে সতর্ক করে দেয় যে এসপি চৌধুরীর এখন তার উপর সন্দেহ হয়েছে, তাই তাকে সাবধান থাকতে হবে। এদিকে এসপি আসলাম জানতে পারে যে উজায়েরকে দুবাই থেকে পাকিস্তানের জেলে আনা হচ্ছে। সে উজায়েরকে মারার পরিকল্পনা করে ফেলেছে, কিন্তু এখন তারা হামজার ব্যাপারেও সন্দেহ করছে, তাই তাকেও তারা শেষ করতে চায়। এই সময় হামজা এসপি আসলামকে ফোন করে বলে, আপনি যে রুট দিয়ে উজায়েরের উপর আক্রমণ করতে যাচ্ছেন সেই রুটে যাবেন না, অন্য রুট ব্যবহার করেন। আসলাম বুঝতে পারে হামজা শ্রীনি বেলোচের সাথে দেখা করেছে। যেমন করে আসলাম হামজার বিরুদ্ধে চাল চালছে, ঠিক তেমনভাবে হামজাও আসলামের বিরুদ্ধে পরিকল্পনা করছে। কারণ হামজা শ্রীনি বেলোচকে আগেই বলে দিয়েছে যে কলেজের বেলোচ ছাত্রদের আসলে এসপি আসলামই হত্যা করেছিল। তাই আসলাম বুঝতে পারে হামজা যে রুট বলছে সেখানে গেলে সে নিজেই ফাঁদে পড়বে। এরপর আসলাম উজায়েরের কাছে উমারকে পাঠায় আর নিজে হামজাকে মারতে যায়। তখন দেখা যায় হামজার কাছে জামিলও বসেছিল এবং সব কথা শুনছিল। ফোনে হামজা আর আসলামের মধ্যে কথা চলতে থাকে। আসলাম বলে, তুই যে খেলা খেলছিস তাতে তুই সফল হবি না। আসলাম মনে করছিল আসল বিপদ উমরের দিকে, কিন্তু আসলে পুরো পরিকল্পনাই ছিল আসলামকে মারার জন্য, উজায়েরকে নয়। হঠাৎ করে একটি গাড়ি এসে আসলামের গাড়ির সাথে ধাক্কা খায় আর সাথে সাথেই বড় বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে এসপি আসলাম মারা যায় আর এখানেই তার গল্প শেষ হয়। এরপর দেখা যায় উমর উজায়েরকে মারতে পারেনি, তবে উজায়েরের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। হামজা জেলে গিয়ে তার সাথে দেখা করে এবং বলে, তোর কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবি। ধীরে ধীরে হামজার সামনে সব বাধা সরে যেতে থাকে। আসলামের মৃত্যুর পর সরকার রেগে আছে, কিন্তু কে তাকে মেরেছে তা তারা জানে না। এরপর আমরা দেখি হামজা দুবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়। দুবাই পৌঁছে তার দেখা হয় অজয় সানিয়াল আর সুশান্ত বানসালের সাথে। সেখানে হামজা পুরো তথ্য দেয়। পাকিস্তানে 500 ও 1000 টাকার জাল নোট তৈরির মেশিন আছে, আর 11,000 কোটি টাকা ইতিমধ্যে নেপালের রুট দিয়ে ভারতে ঢুকে গেছে। অজয় সানিয়াল আগে এটা জানতেন না, তবে সুশান্ত বানসাল সম্প্রতি তাকে জানিয়েছেন যে এই টাকা উত্তরপ্রদেশে পৌঁছে গেছে। হামজা বলে, এই টাকার মাধ্যমে তারা কোনো ভালো মানুষকে উত্তরপ্রদেশে ক্ষমতায় বসতে দেবে না। সে আরো বলে, 11,000 কোটি তো শুধু শুরু, আরো 60,000 কোটি টাকা এই একই পথে ভারতে আসবে। তখন অজয় সানিয়াল বলে, তুমি তোমার কাজ খুব ভালোভাবেই করছো। এরপর অজয় সানিয়াল বলেন, এখন আমরা তোমাকে পুরো ফ্রি হ্যান্ড দিতে চাই। পাকিস্তানে তুমি যা করতে চাও তাই করো, যতজনকে মারতে চাও মারো।
এরপর হামজা আবার পাকিস্তানে ফিরে আসে এবং লিয়ারের উপর আবার শাসন শুরু করে। সে নিজের মিশন শুরু করে দেয়। ঠিক তখনই একটা বড় খবর সামনে আসে। ভারতে 2016 সালের 8ই নভেম্বর থেকে 500 ও 1000 টাকার নোট বাতিল হয়ে গেছে। এই খবর পাকিস্তানে পৌঁছাতেই সেখানে চরম অস্থিরতা তৈরি হয়, কারণ পাকিস্তান এই নকল টাকার মাধ্যমে ভারতের সন্ত্রাসের অর্থ যোগান দিত, আর এখন সেই ফান্ডিং বন্ধ হয়ে যাবে। তাদের কাছে যে নোট বানানোর মেশিন ছিল সেটাও আর কোনো কাজে আসবে না। এই নোট তৈরির মেশিন ছিল খানানি ব্রাদার্সের, আর তাদের কাছে তখনও প্রায় 60,000 কোটি টাকার স্টক ছিল। এখন তারা বুঝতে পারছিল না এই টাকা কিভাবে কাজে লাগাবে। তাই খানানি মেজর ইকবালকে ফোন করে, কিন্তু ইকবাল তাকে সাহায্য করতে পারে না। শেষে উপায় না পেয়ে খানানি হামজার কাছে সাহায্য চায় এবং বলে এই টাকা যে কোনোভাবে ভারতে পাঠাতে হবে। তখন হামজা জানতে চায় যে সে কোথায় আছে। খানানি বলে সে তার ফ্যাক্টরিতে একাই আছে। এই কথা শোনার পর হামজা সেখানে যায় এবং একা পেয়ে খানানিকে খুব নির্মমভাবে হত্যা করে, সাথে সব টাকা পুড়িয়ে দেয়। এরপর ফ্রি হ্যান্ড পেয়ে হামজা পুরোপুরি তার মিশনে নেমে পড়ে। যারা ভারতে সন্ত্রাস ছড়িয়েছে, যত মুজাহিদিন আর সন্ত্রাসী ছিল, হামজা একে একে সবাইকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। পাকিস্তানের সাধারণ মানুষ জানতেই পারে না কে এই কাজ করছে, শুধু একের পর এক মানুষ মরতে থাকে। অন্যদিকে উমারের হামজার উপর সন্দেহ বাড়তে থাকে, কিন্তু হামজা কিছুই স্বীকার করে না। সে নিজের কাজ চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত পৌঁছে যায় জহুর মিস্ত্রির কাছে। এবার সে তাকে কষ্ট দিয়ে মারতে চায়, কারণ এই লোকটাই আগে কান্ধার প্লেন হাইজ্যাকের সময় অজয় সানিয়ালকে অপমান করেছিল এবং ভারতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল। অন্যদিকে অজয় সানিয়াল সবাইকে বলেছিল আপনাদের কিছু হবে না, ইন্ডিয়ান সরকার আপনাদেরকে সহজেই নিয়ে আসবে। অজয় সানিয়াল ভারত মাতাকে যাই বললে কেউই রিপ্লাই দিতে পারছিল না, কারণ জহুর বন্দুক তাক করে রেখেছিল। হামজা এবার ভিডিও কলে অজয় সানিয়ালকে যুক্ত করে এবং তার সামনেই জহুর মিস্ত্রিকে মারতে থাকে। তখন অজয় সানিয়াল বলে সেদিন আমার একটা কথা অসম্পূর্ণ ছিল। তখন জহুর মিস্ত্রি নিজেই সেই কথা শেষ করে, ভারত মাতা কি জয়। এরপর তাকে মেরে ফেলা হয়। এরপর মেজর ইকবাল হামজাকে ফোন করে জানায় যে বড় সাহেব তাকে ডেকেছে এবং আজই দেখা করতে হবে। হামজা বুঝতে পারে না কেন তাকে ডাকা হয়েছে, কিন্তু সে নিজের একটা শেষ পরিকল্পনা করে। সে দাউদ ইব্রাহিমকে মারতে যায়। আসলে ডিআরডিও এমন এক বিষ তৈরি করেছে যা ত্বকের মাধ্যমে শরীরে ঢুকে কাউকে নিঃশব্দে মেরে ফেলতে পারে। এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। হামজা আর ইকবাল যখন বড় সাহেবের সাথে দেখা করে, তখন সে তাদের বলে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তাই এখন বড় কিছু করতে হবে। সে বলে লস্করে তাইবা থেকে 40 থেকে 50 জন লোক লাগবে, যারা ভারতে বড় ধরনের হামলা চালাতে পারবে। কারণ 4-5 জন যদি এত ধ্বংস করতে পারে, তাহলে ভেবে দেখো 40 থেকে 50 জন কতটা করতে পারবে। এই লোকদের অস্ত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয় হামজাকে। হামজার সুযোগ পেয়ে হাত মেলানোর সময় তাকে বিষ প্রয়োগ করে মারতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সে ইয়েলিনার কাছে যায় এবং বলে আগামীকাল আমি বড় কিছু করতে যাচ্ছি, হয়তো এরপর আমরা আর কখনো দেখা করতে পারবো না। তাই সেই ইয়ালিনাকে দেশ ছেড়ে চলে যেতে বলে এবং তার জন্য টিকিটও করে দেয়। অন্যদিকে মেজর ইকবাল লস্করে তাইবার লোকদের সাথে দেখা করে, তাদের পুরো মিশন বুঝিয়ে দেয় ইন্ডিয়ায় গিয়ে কি করতে হবে এবং 40 থেকে 50 জনকে বেছে নেয়। সে তাদের বলে এবার পুরো ভারতকে জ্বালিয়ে দিতে হবে। এই সময় হামজা যখন বাড়ি থেকে বের হয়, তখন উমার তার বাড়িতে যায় এবং ইয়েলিনার ছেলের মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করে হামজা কি ভারতীয় এজেন্ট। ইয়েলিনা কিছু না বললেও উমার সব বুঝে যায়। এরপর সে এই তথ্য ইকবালকে জানাতে চায়। ইকবালও জানতে পারে যে হামজা আসলে একজন ভারতীয় এজেন্ট। এদিকে ইকবালের বাবা যে তাকে সবসময় অপমান করত, সেই একই কাজ আবার করছিল। তখন মেজর ইকবাল তাকে নির্মমভাবে হত্যা করে এবং বলে তোর সব কাহিনী আমার মা অনেক আগেই আমাকে বলেছে, তুই 1 নম্বরের ভাগোড়া। এই কথা দিয়ে শুরু হয় পরের অংশ। পরের দিন আমরা দেখি হামজা সব অস্ত্র নিয়ে মেজর ইকবালের কাছে পৌঁছে যায়, কারণ এই অস্ত্রগুলো লস্করে তাইবার লোকদের দেওয়ার কথা ছিল। কিন্তু ইকবাল এখন ভালোভাবেই জানে যে হামজা একজন ভারতীয় এজেন্ট, তাই সে আগেই পরিকল্পনা রেখেছে কিভাবে হামজাকে মেরে ফেলবে। হামজা সেখানে পৌঁছাতেই ইকবাল তাকে অনেক নকল টাকা দেয়। এই বিষয়টা রিজওয়ান বুঝতে পেরেছিল, কিন্তু সে ভিতরে ঢুকতে পারেনি। রিজওয়ানও আসলে একজন ভারতীয় এজেন্ট যে আগে হামজার সাথে অনেক কাজ করেছে। ঠিক তখনই মেজর ইকবাল হামজার উপর আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে মারতে শুরু করে। হামজা তখন কিছুই করতে পারছিল না, শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ তারও একটা প্ল্যান ছিল।
আসলে এখানে আসার আগে হামজা শ্রীনি বেলোচের কাছে গিয়ে বলেছিল, আমি যদি তোমার সব শত্রুকে এক ছাদের নিচে এনে দিই তাহলে তুমি কি করবে? শ্রীনি বেলোচ বলেছিল, তাহলে আমি পুরো ধ্বংস চালিয়ে দেব। তখন হামজা বলেছিল, তাহলে প্রস্তুত থাকো, কারণ আমি সেই সুযোগই দিতে যাচ্ছি। এদিকে ইকবাল হামজাকে মারছিল, তখন হঠাৎ হামজা বলে, তোমার যদি পটকাবাজি শেষ হয়ে যায় তাহলে আমি কি এখন বিস্ফোরণ শুরু করব? আর সাথে সাথে বিশাল বিস্ফোরণ ঘটে, পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায়, কারণ হামজা যে অস্ত্রগুলো নিয়ে এসেছিল সেগুলোর ভেতরে টাইম বোমা লাগানো ছিল। তবু ইকবালের কিছু লোক বেঁচে যায় এবং সেখানে তীব্র লড়াই শুরু হয়। হামজা একাই ইকবাল ও তার লোকদের সঙ্গে লড়তে থাকে। দুই পক্ষ একে অপরের উপর ভারী পড়ছিল, কিন্তু একসময় ইকবাল সেখান থেকে পালিয়ে যায়, এরপর হামজাও তার পিছু নেয়। তাদের মধ্যে একাধিক ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি হয়। শেষ পর্যন্ত তারা মুখোমুখি হয়। সেখানে ইকবাল হামজাকে ভীষণভাবে মারধর করে, কিন্তু হামজার সহ্য শক্তি ছিল অনেক বেশি। শেষমেশ হামজাই ইকবালকে ভয়ঙ্করভাবে হত্যা করে তার 2 পা কেটে ফেলে এবং তাকে একটি ফুয়েল ট্যাঙ্কারে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সবকিছু শেষ করে হামজা ইয়েলিনাকে ফোন করে। সে বলে, আমি শেষবারের মতো চাই তুমি আমার আসল নামটা শোনো। তখন সে জানায় তার আসল নাম জাসকিরাত। এর কিছুক্ষণ পরেই পাকিস্তানি আর্মি এসে তাকে ধরে ফেলে এবং প্রচণ্ড নির্যাতন করতে থাকে, কিন্তু হামজা কিছুই বলে না। এদিকে বিষয়টা যখন অজয় সানিয়ালের কাছে পৌঁছায় তখন তিনি আইএসআই প্রধান হাসানের সাথে যোগাযোগ করেন এবং বলেন, এই মুহূর্তে হামজাকে ছেড়ে দাও, না হলে পুরো পাকিস্তান উড়িয়ে দেওয়া হবে। কিন্তু হাসান বলে, এবার তোমাদেরই বদনাম হবে। তখন অজয় সানিয়াল বলে, আমি একটা ছবি আর ভিডিও পাঠিয়েছি, দেখে নিও। ভিডিওটা দেখার পর জানা যায় হাসান গোপনে ইসরায়েলের সাথে বড় অস্ত্রের ডিল করছিল, মিসাইল নিয়ে, আর পাকিস্তান সরকার এ সম্পর্কে কিছুই জানত না। এই ভিডিও ইসরায়েলের পক্ষ থেকেই ভারতে পৌঁছায়। তখন অজয় সানিয়াল হাসানকে বলে, তুমি ইসরায়েলের সাথে ডিল করবে আর তারা আমাদের জানাবে না, এটা কি সম্ভব? তাই ভালো হয় ওই লোকটাকে ঠিকঠাক ছেড়ে দাও। আমরা প্রাইভেট জেট পাঠাচ্ছি, যদি কোনো ভুল করো তাহলে পাকিস্তানের মানুষই তোমাকে শেষ করে দেবে। শেষ পর্যন্ত হাসান নির্দেশ মেনে নির্দিষ্ট জায়গায় হামজাকে ছেড়ে দেয়। পরে সেখানে জামিল তাকে নিতে আসে। তখন একটা বড় সত্য সামনে আসে, জামিলা আসলে ৪৫ বছর ধরে পাকিস্তানে এজেন্ট হিসেবে কাজ করছে। এতদিন ধরে সে রাজনীতির ভেতরে ঢুকেছিল এবং আসলে সে একজন ভারতীয় এজেন্ট। বিদায় নেওয়ার সময় হামজা বলে, একটাই আফসোস থাকবে, আমি দাউদকে মারতে পারলাম না। তখন জামিল তাকে একটি ছবি দেখায় এবং জানা যায় দাউদের বর্তমান অসহায় অবস্থার পেছনে জামিলই দায়ী। ডিআরডির তৈরি সেই সাইলেন্ট কিলার বিষ সে আগেই দাউদকে দিয়ে দিয়েছিল, যার ফলে দাউদ পঙ্গু হয়ে গেছে। জামিল শেষে বলে, ধীরে ধীরে কষ্ট দিয়ে মারার যে মজা সেটা একেবারে মেরে ফেলার মধ্যে নেই। এরপর আমরা দেখি হামজা আবার ভারতে ফিরে আসে। ভারতে এসে সে অজয় সানিয়াল আর বানসালের সাথে দেখা করে এবং পাকিস্তানে সে যেসব কাজ করে এসেছে সবকিছু তাদের বিস্তারিত জানায়। এরপর হামজা মানে জাসকিরাত পাঞ্জাবে নিজের গ্রামে যায়, নিজের বাড়িতে যায় এবং দূর থেকে তার পরিবারকে দেখে। কিন্তু সে তাদের সাথে দেখা করে না, কারণ সে জানে একবার যদি সে পরিবারের সাথে দেখা করে ফেলে তাহলে সে আর ফিরে আসতে পারবে না। তাই শুধু তাদেরকে দেখে সে চুপচাপ ফিরে আসে। এখানে আমাদের দেখানো হয় কিভাবে জাসকিরাত পাকিস্তানে যাওয়ার জন্য ট্রেনিং নিয়েছিল। সে 2 বছর ধরে বানসালের অধীনে কঠোর ট্রেনিং নেয় এবং নিজেকে অনেক শক্ত করে তোলে। এখানে সব সৈনিকদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়, বলিদান পরম ধর্ম। তো বন্ধুরা, এটাই ছিল ধুরন্ধর 2 এর পুরো গল্প। এটা শুধু একটা এন্টারটেনমেন্ট নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় দেশের জন্য লড়াই শুধু সীমান্তে নয়, অনেক যুদ্ধ নিঃশব্দে অন্ধকারে লড়া হয়। সেখানে না কোনো নাম থাকে, না কোনো পরিচয়, তবুও কিছু মানুষ সবসময় নিজের দেশের কথা নিজের আগে রাখে। আর এটাই হলো আসল দেশপ্রেম। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একজন যারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়, আরেকজন যারা নিজের সিদ্ধান্ত দিয়ে পরিস্থিতি বদলে দেয়। আর ধুরন্ধর হলো সেই দ্বিতীয় ধরনের মানুষ। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।